নির্বাচনী প্রচারের শুরুতেই শুভেন্দু অধিকারী কার্যত একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না, অপরদিকে শুভেন্দু অধিকারী এই এসআইআরের নাম বাদকে কেন্দ্র করে তিনি বলছেন যে ব্রেকফাস্টে বাদ যাচ্ছে 58 লক্ষ, কার্যত লাঞ্চে বাদ যাচ্ছে 7 লক্ষ, বিকেলের চায় বাদ যাচ্ছে 14 লক্ষ। এখন দেখা যাক ডিনারে কি হয়। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বলছেন যে রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে ডিজে বাজানো হবে। কার্যত এই যদি তিন মুখের যদি এইরকম কথা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি এখন যেভাবে নির্বাচনী শুরুতেই উত্তাল হয়ে ওঠে, তাহলে পরবর্তী ফল বেরোনা পর্যন্ত কি হতে পারে, কতটা সন্ত্রাস হতে পারে। কারণ কেন আমরা আজকে দেখছি ভাঙড়েও কিন্তু রক্তাক্ত পরিস্থিতি, সেখানেও বোম্বিং হয়েছে, পুলিশ গেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মেন যারা মুখ দলের তাদের মুখ থেকে যদি এই সমস্ত কথা বেরোয় তাহলে কি হবে পরবর্তী আরো 1 মাস এখনো বাকি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার। এখন 1 মাস বাকি, কি হবে তাহলে? না, আমরাই তো আতঙ্কিত, আমি ভীত, সন্ত্রস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে আজকে সভা ছিল, তিনি যে ভাষায় বললেন এটা হুমকি দেওয়া বলে, এটা পাড়ার মোস্তানি ভাষা। যে যদি মানে মানে উনি বলতে চাইলেন 4 তারিখে রেজাল্ট বেরোবে, তৃণমূল জিতবে, কিছু জিততে পারে, আমি তো মনে করি জিতবে, এবং জেতার পরে পোস্টার লাগিয়ে আমাকে বলতে হবে যে আমি বিজেপি করব না। অর্থাৎ আমার উপরে এত সন্ত্রাস হবে যে আমাকে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমি বিজেপি করব না। মানে আমরা এই সন্ত্রাসটা তো 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে দেখেছি, যে ইয়েতে অনুব্রত মণ্ডলের গড়ে অর্থাৎ বীরভূমে সত্যি পোস্টার লাগিয়ে বলেছে, থুতু ফেলে থুতু চাটিয়েছে, নাক মানে খড় দিয়েছে। কোন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন মমতা বন্দ্যোপাধ্যায়? পরিষ্কার পাড়ার গুন্ডা মস্তানদের মতন কথাবার্তা। কি ধরনের কথাবার্তা? গলায় দড়ি দিতেও বলেছেন, বিজেপি নেতা কর্মীদেরকে বলেছেন গলায় দড়ি দিন আপনারা। দেখো, মানে সত্যি বলতে কি, মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন রাজ্যটাও তেমন, এইভাবেই আমি দেখছি। আবার উল্টো দিকে আমরা যারা বিরোধী পক্ষের দিকে যদি তাকিয়ে থাকি, যে তারা পরিবর্তন আনবে দাবি করছেন, আনবেন কি আনবেন না সেটা তো পরে বলবে, কিন্তু সেখানে দেখো এসআইআর এ একজন বৈধ নামও বাদ যাওয়া উচিত না, আবার একজনও অবৈধ নাম থাকা উচিত নয়। এটা প্রথম দিন থেকে আমরা বলে এসেছি। বিজেপির নেতারা প্রতিনিয়ত শুধু বলবার চেষ্টা করছেন যে রোহিঙ্গা মুসলিম তাদেরকে বায়ার করে দিতে হবে, এবং মুসলিমদেরকে টার্গেট করছেন। শুভেন্দু অধিকারী যখন বলেন নন্দীগ্রাম থেকে যে ব্রেকফাস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, লাঞ্চে 7 লক্ষ, বিকেলে চাতে 14 লক্ষ, সব মিলে 79 লক্ষ, আমি তখন মনে করি যে শুভেন্দু অধিকারী এই কথার মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। কারণটা হলো এই যে ভেরিফিকেশনের পরে এমন কিছু পরিবারের নাম বাদ গেছে, ইতিমধ্যেই উঠে এসছে, যারা কয়েক পুরুষ ধরে, তারা মুসলমান হতে পারে, কয়েক পুরুষ ধরে এই পশ্চিমবাংলায় বাস করে, কয়েক জেনারেশন ধরে পশ্চিমবাংলায় বাস করে, তাদের নাম বাদ গেছে শুধু মুসলমান হওয়ার জন্য। এইরকম একটা মানে মানে অসংবেদনশীল সংখ্যা খাবারের সাথে বলে যে ভাবনাটা উনি তুলে ধরছেন সেটা হলো বিদ্বেষমূলক ভাবনা, মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক ভাবনা। ইঙ্গিত বলছেন ইশারে কে মানে সমাজনে কে লিয়ে ইশারাই কাফি, এই ল্যাঙ্গুয়েজটার মানেটা কি? এবং আমি তোমায় বলছি এটা আমার একেবারে অপছন্দ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একদম পরিষ্কার, একদম মানে একদম অনুব্রত স্টাইল। অর্থাৎ মানে ভাই শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত চলবে না, ডিজে বাজিয়ে দিব, মানে ডিজের সাথে পেশি শক্তির সম্পর্ক আছে, ডিজের সাথে উচ্ছৃঙ্খলতার সম্পর্ক আছে, ডিজের সাথে সাউন্ড পলিউশনের সম্পর্ক আছে, ডিজের সাথে কান মানে মানে নষ্ট করে দেওয়ার সম্পর্ক আছে, ডিজের সাথে বোমা গুলির সম্পর্ক আছে। ফলে দেখো মানে আমাদের দুর্ভাগ্য, তোমার চ্যানেলে হোক অন্য জায়গায় হোক, সর্বত্র
আমি গণতান্ত্রিক মন আমার, আমার একজন জেনুইন মুসলমান বাদ গেলেও যেমন হৃদয় কাঁদে, আবার একজন অবৈধ লোক যদি নাম থাকে তার জন্য আমার ইয়ে হয়, এংজাইটি তৈরি হয় যে কেন অবৈধ একজন ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে। এসআইআর এর মানে এই বিচারাধীন যে 60 লক্ষ ব্যক্তির নাম ছিল, তার মধ্যে 29 লক্ষ যে ভেরিফিকেশন করেছেন বিচারপতিরা, তারপরে জেলাভিত্তিক ছবি কিন্তু ভয়ঙ্কর। নির্বাচন কমিশন জেলাভিত্তিক ছবি দেয়নি, কিন্তু তোমায় বলছি বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ গেছে। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের বুথ লেভেলের যে তথ্য আমার কাছে উঠে এসেছে, সেই তথ্য বলছে যে 90 থেকে 95% নামই হলো সংখ্যালঘু মুসলমানদের নাম। আমি কয়েকটা উদাহরণ তোমার এখানে রাখতে চাই তোমার দর্শকের জন্য। এর মধ্যে যেমন কোচবিহার দক্ষিণে 6400 মতন নাম বাদ গেছে, 4500 মতন, 6500 মতন, সরি। এই 6500 মধ্যে 93% হলো মুসলমান নাম, 93% হলো মুসলমান নাম। তোমার এখানে আরো কিছু আমি রাখতে চাই। ধরো মতুয়াদের নাম কেমন, মানে এই ভেরিফিকেশনের পরে 29 লাখের ভেরিফিকেশনের পরে মতুয়াদের নাম কেমন বাদ গেছে। গড়ে বুথ পিছু মতুয়া বিধানসভা কেন্দ্রগুলোতে 40 থেকে 50 জন মতুয়াদের নাম যারা আগে ভোট দিয়েছে এই নির্বাচনে ভোট দিতে পারবে কিনা আমি জানি না, কারণ এবার এদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হলেই তবেই তারা কিন্তু ভোটার তালিকায় নাম তুলবে এবং ভোট দিতে পারবেন। ফলে মতুয়ারাও কিন্তু সংখ্যা কম হলেও মুসলমানদের মতন অতটা নয়, কিন্তু সেখানেও কিন্তু মানে গড়ে বুথ পিছু 40 থেকে 50 জন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে বিভিন্ন বিধানসভা কনস্টিটিউয়েন্সি যেখানে মতুয়ারা আছে, বিশেষ করে রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশন, তোমার গিয়ে বসিরহাট সাব ডিভিশন, আর দক্ষিণ 24 পরগনা কিছু অঞ্চলে, মানে বারুইপুর সাব ডিভিশনে। যেমন তোমাকে আমি বলছি, বসিরহাট উত্তরের একটা বিধানসভার পার্টে 340 জনের নাম বিচারাধীন ছিল। 340 জনের নাম, 340 জনের নামই বাদ গেছে, ডিলিটেড লিস্টে এসছে 340 জনের নাম, এবং এদের মধ্যে 90% নামই মুসলমান। আবার তোমাকে বলছি নন্দীগ্রাম মানে বিধানসভা কেন্দ্রের মোহাম্মদপুরের 63 নম্বর বুথ, সেখানে যে কয়টা নাম বাদ গেছে সবাই মুসলিম নাম, মানে 116 জনের নাম, মানে 79 জনের নাম ছিল, 79 জনই হলো মুসলিম সম্প্রদায়ের মানুষ। এইভাবে যদি আমি দেখি তাহলে আমি বলবো তোমাকে মালতীপুরে মানে যত নাম বাদ গেছে তার 99% হলো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা কিন্তু মুর্শিদাবাদেরও যদি আমি দেখি একইভাবে, তার মানে মুসলিমরা কিন্তু সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। এবার যারা বিজেপি করে তারা বলবেন যে মুসলমানরা ওপার থেকে এসছে, বহিরাগত, অনুপ্রবেশকারী, কিন্তু আমি অনুরোধ করব এই কথাগুলো বলার আগে তাদের জীবন জীবিকা অতীত একটু খোঁজ নিন। বহু ক্ষেত্রেই তারা গত 40 বছর 50 বছর ভোট দিচ্ছেন, তার পিতামহ অর্থাৎ যে ব্যক্তি বা পরিবারের নাম বাদ গেছে তাদের 3rd জেনারেশন আগের থেকে তারা ভোট দিচ্ছেন। আজকে হঠাৎ গিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা কি বিচার হচ্ছে? এটা আমি প্রশ্ন তুলতে চাই। আমার সহনাগরিক, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যদি আমার সাথে একই সময় ভোট দিতে না পারে তাহলে এ বেদনা আমার, এ বেদনা আপনার। আমি একেবারেই অনুপ্রবেশকারী একজনের নাম রাখার পক্ষে নই, একজন অবৈধ নাম ঢুকুক এটা কোনো মতেই চাই না, কিন্তু নির্বাচন কমিশনের জাতাকলে যদি জেনুইন মুসলমান পরিবারগুলো ভোটের অধিকার হারায়, সেটা নাগরিক হিসাবে আমার আপনার ভালো লাগতে পারে? আমরা কি সেটাকে ব্রেকফাস্টের সংখ্যার কনটেক্সটে বলতে পারি? সেটা কি লাঞ্চের হিসেব দিয়ে বলতে পারি? দুর্ভাগ্য আমাদের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন
যে নির্বাচনের পরে পোস্টার দিয়ে জানাতে হবে আমি বিজেপি করি না, হুমকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজাতে বলছেন, তেমনি শুভেন্দু অধিকারীও যে বক্তব্য রাখছেন সেটাও কোনো মতেই আমাদের কাছে অন্তত গ্রহণযোগ্য নয়। এবং একই সাথে তোমায় বলতে চাই, ইলেকশন কমিশন মানে ইলেকশন কমিশনের কাছে আমরা ট্রান্সপারেন্সি আশা করি। 32 লক্ষ যে ভেরিফিকেশন হয়েছে তার মধ্যে 13 লক্ষ বাদ গেছে, কমিশন এই মাত্র জানালো, কি বল? দেখো মানে 32 লক্ষে 13 লক্ষ, তার মানে মানে অলমোস্ট 40% মতন। এই সংখ্যাটা বিরাট সংখ্যা। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সমেত বিভিন্ন জেলায় যেভাবে এই সংখ্যাটা উঠে এসছে, এই সংখ্যাটা কিন্তু আমি তোমায় বলছি যে বিরাট সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষের নামই বাদ গেছে। এবং এই যদি সংখ্যা হয় 32 লক্ষে 32 লক্ষে গেলে 13 লক্ষ, তাহলে বুঝতে হবে যে প্রায় 25 লক্ষর কাছাকাছি নাম বাদ যাবে, অর্থাৎ প্রায় ধরো 45% নাম হয়ে যাবে। তাহলে 25 লক্ষ যদি নাম বাদ যায় শুধুমাত্র ভেরিফিকেশন স্তরে, বিচারাধীন যে 60 লক্ষ আছে তার মধ্যে 25 লক্ষ নাম বাদ যায়, তাহলে এই শেষ পর্যন্ত এই সংখ্যাটা 63 লাখ আগে বাদ গেছে তুমি জানো, তার সাথে 25 কিন্তু যুক্ত হয়ে যাবে। তার মানে প্রায় মানে 88 লক্ষর মতন লোক নাম বাদ যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, দেখো নাম বাদ যদি অবৈধ নাম হয় কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে খবর পাচ্ছি যে বহু বৈধ নাম, অর্থাৎ বহু মুসলিম পরিবার যারা হয়তো 3-4 জেনারেশন ধরে পশ্চিমবাংলায় থাকেন, ভারতবর্ষে থাকেন, তাদের বাপ জ্যাঠারা এখানেই ভোট দিয়েছেন, তারা ভোট দিয়েছেন বছরকে বছর, এই নামগুলো যখন বাদ যাবে, এরা যদি ভোট না দিতে পারে, সহনাগরিক হিসাবে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যের হবে। এই যে কমিশন 48 ঘন্টা পর জানালো, স্যার আগে জানালে কি একটু পরিষ্কার করে দিলে ভালো? দেখো সন্দেহ তৈরি হয় যে আপনি এতক্ষণ জানাতে পারেননি কেন। দ্বিতীয় যেটা, সেটা হলো তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক বক্তব্য সেটা প্রতিষ্ঠা পায়, বিজেপির সাথে মানে কমিশনের সম্পর্ক আছে। থার্ড যেটা হলো যে ইলেকশন কমিশন মানুষকে অনিশ্চয়তা রাখতে পারেন না, ভোটারদের কেন তারা মানে ট্রান্সপারেন্ট ওয়েতে বলতে পারবেন না। দেখো আমরা দেখছিলাম সিও বলছেন যে সুব্রত গুপ্ত জানেন, সুব্রত গুপ্ত বলছেন যে এত বিরাট ডেটা এটা ইলেকশন কমিশন বলতে পারবে। ইলেকশন কমিশন কখনো বলছে সার্ভার ডাউন আছে। ফলে মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগেছে, ভোটারকে আমি অনিশ্চয়তার মধ্যে মানে ভুগতে দেবো কেন। এবং একই সাথে এর ফলে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এবং সবশেষে যে প্রশ্নটা আসবে যে দেখো বিরাট সংখ্যক এই যে 13 লক্ষ নাম, তারা 13 লক্ষ মানুষকে আবার মানে ইয়েতে অ্যাপিল করতে হবে, অ্যাপিলেট কোর্টে যেতে হবে, ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। এরপরে সেইখান থেকে তাদেরকে ক্লিয়ার করে, নাম ক্লিয়ার করে সত্যি কি তারা অনেকে ভোটার হতে পারবেন, মানে ফলে অনিশ্চয়তা। আমরা আস্থা রাখতে পারবো না বিচারপতিরা যেখানে এই ভেরিফিকেশনটা করেছে তাদের উপরে তো আমরা অ্যাটলিস্ট আস্থা রাখতে পারবো। দেখো তোমার চ্যানেলে আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের এই দায়িত্বটা নিজে কাঁধে নিয়ে নেওয়ার, বিচার বিভাগের কাঁধে নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হলো। কারণ যে কাজটা যে পারদর্শী তাকে দিয়ে করানো উচিত ছিল, তাকে গাইডলাইন করতে পারতো, সুপারভাইজ করতে পারতো, শাস্তি দিয়ে বিধান করতে পারতো। এগুলো ইআরও তারা এগুলো, অর্থাৎ ডিএম বা এসডিও লেভেল বা বিডিও লেভেল, এরা সারা বছর এই কাজগুলো করে। তাহলে এরা যতটা দ্রুততার সাথে কাজ করতে পারবে, একজন বিচারপতির পক্ষে এখানে 501 জন বিচারপতি রাজ্যের, 200 জন বাইরের থেকে এসছে, 701 জনের মতন বিচারপতি নিযুক্ত হয়েছেন, তারা দৈনন্দিন বিচার বন্ধ রেখেছেন। অর্থাৎ তোমার কোনো যদি বিবাহ সংক্রান্ত সমস্যা থাকে সেই বিচার কিন্তু আটকে আছে, তোমার জমি সংক্রান্ত কোনো বিচার থাকলে আটকে আছে, সেই বিচার আটকে রেখে এসআইআর চলছে অ্যাট দ্য কস্ট অফ মানে তোমার গিয়ে জুডিশিয়াল জাজমেন্ট। ফলে আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ইলেকশন মানে কমিশনকে দিয়েই কাজটা করানো উচিত ছিল। এবং এটা যে বিচারপতিরা নিজেরা দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই তাদের প্রতি সম্মান রাখি। কিন্তু আমার ব্যক্তিগত মনে হয়েছে যে মানে সুপ্রিম কোর্ট মানে প্রশ্ন তুলবেন না। দেখো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে বিচারপতিরা যখন কোনো বিচার করেন তারপরে প্রশ্ন তোলার খুব একটা জায়গা নেই। তবে অবশ্যই সুপ্রিম কোর্ট নিজেই বলে দিয়েছে যে এরা প্রত্যেকেই অ্যাপিলেট কোর্টে যেতে পারবে। অ্যাপিলেট কোর্টে গিয়ে অ্যাপিলেট কোর্টে বিভিন্ন বিচারপতির দায় দায়িত্ব বন্টন করা হয়েছে। কোনো জেলাতে 2 জন বিচারপতি মানে প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়েছে। ফলে এখন দেখার
প্রাক্তন কলকাতা হাইকোর্টের বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে যে ট্রাইব্যুনালগুলো তৈরি হয়েছে, তারা কত দ্রুততার সাথে এই যারা অ্যাপিল করবেন তাদের নামগুলো নিষ্পত্তি করতে পারে এবং ভোটার তালিকার সংশোধন বা বিয়োজন করেন তারা, সেদিকে তাকিয়ে থাকবো আমরা। একই সাথে আজকে ঐশী এসেছেন, ব্যারিস্টার ঐশী, তিনি এই মন্তব্য করে গেছেন, বিভিন্ন রকম মন্তব্য করে গেছেন। তিনি মমতা অভিষেককে যথেষ্ট কটাক্ষও করেছেন, এমনকি বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রী চাই, শুধু উপমুখ্যমন্ত্রী কেন? দেখো, এটা আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, ওয়েসিস মানে এসছে বলে নয়, পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু একটা অংশ, তারা চাইছে তাদের নিজস্ব দল এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হোক। এটা আমি বহুদিন তোমার চ্যানেলে বলেছি যে শিক্ষিত মধ্যবিত্ত তো বটেই, সাধারণভাবে মুসলমানরা বুঝতে পেরেছে যে কংগ্রেস তাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করেছে, তৃণমূল তো ভোটের রাজনীতি করছে, ওরা প্রকাশ্যে বলে, আর একই সাথে তাদের প্রকৃত উন্নয়ন হয়নি, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দিয়ে সক্ষমতা তৈরি করার চেষ্টা কেউ করেনি। ফলে হিন্দুদের জন্য যদি হিন্দুত্বের পার্টি হতে পারে, হিন্দুদের জন্য যদি বিজেপি হতে পারে, তাহলে মুসলমানদের জন্য কেন মুসলিম লীগ হবে না? মুসলমানদের জন্য ইউডিএফ, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, আসামে যেমন আছে তেমন কোনো পার্টি হবে না? মুসলিমদের নেতৃত্বে কোনো পলিটিক্যাল পার্টি আগামী দিনে উঠে আসবেই। হুমায়ুন কবির একটা অবশ্যই গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উঠে আসছে, কিন্তু হুমায়ুন কবির এসআইআর কে কেন্দ্র করে যে লাগাতার আন্দোলন করার কথা ছিল, করেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পলিটিক্স অফ ডিসপ্লে, এই যে কালো গাউন পরে সুপ্রিম কোর্টে চলে গেলাম, মিটিং করলাম, মিছিল করলাম, লাগাতার প্রচারে থাকলাম, সেইটা কিন্তু মুসলমানদের মধ্যে একটা বার্তা দিয়েছে যে এসআইআর এর রক্ষাকর্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে। এটা পরিষ্কার আমি তোমায় বলছি, ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে ধরা পড়ছে। ফলে হুমায়ুন কবির যতটা বড় শক্তি হয়ে ওঠার সম্ভাবনা ছিল, বিরাট শক্তি হয়ে ওঠার সম্ভাবনা ছিল, এসআইআর এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন না করার ফলে ও কিন্তু কিছুটা পিছিয়ে গেছে। এটা আমি তোমাকে খোলাখুলি বলছি। ঐশীর কি এইবার ভোট কাটতে পারবে? তারপরেও বলছি ওয়েসি মিমের কিন্তু উত্তর দিনাজপুরে, মালদাতে কিছুটা প্রভাব আছে। মালদাতে গত পঞ্চায়েত নির্বাচনে তারা নির্দল প্রার্থী দিয়ে প্রায় 60,000 ভোট পেয়েছিল। আমার মনে হয় যে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার উত্তর প্রান্ত, এই অঞ্চলে কিন্তু একটা প্রভাব তারা তৈরি করতে পারেন, ভোট স্প্লিট করতে পারেন। কিন্তু দেখো, এই জায়গার একটা বড় সংখ্যক বিধানসভা, সেখানে কিন্তু মুসলমানদের সংখ্যা কোথাও 60%, কোথাও 70%। ফলে ধরো 2 লক্ষ ভোটার ভোট দিল, তার মধ্যে যদি 20,000 ভোটার যদি ভোট দেন ওয়েসিস এর দলকেও, ভোট স্প্লিট হয়, তাতেও কি বিজেপি জিতবে? বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি জিতবে না, কারণ সংখ্যাটা মুসলিম। উত্তর দিনাজপুরের আমি তোমায় বলছি, চাকুলিয়া, সেখানে তো মুসলমানরা এতটাই পরিমাণে আছে যে সেখানে কি সত্যি বিজেপি 5-7 হাজার, 10,000 ভোট বা 20,000 ভোট যদি ওয়েসিস কাটে, তাতে কি তৃণমূল হেরে যাবে? অথবা তুমি মালদা যদি দেখো, সুজাপুর কনস্টিটিউয়েন্সি প্রচুর নাম বাদ গেছে। সুজাপুর কনস্টিটিউয়েন্সিতে তুমি যদি লক্ষ্য করো, তাহলে ওয়েসিস যদি বা তোমার কি হুমায়ুন যদি কোনো বড় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠে, বড় বেশি কম সংখ্যক ভোট পায়, তাতেও কি ওখানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বাইরে সিটটা যাবে? সেরকম মুর্শিদাবাদে একের পর এক সিট আছে, যে সিটগুলো মুসলমানদের সংখ্যা 60-65%, সেই সিটগুলোতে ওয়েসিস যদি 10-15-20 হাজার ভোটও টানে, তাতে বিরাট কোনো প্রভাব পড়বে না।